আরে শ্বশুর মশাই, গোপাল বাবু এসেছেন সপরিবারে। আসুন না। জয় শ্রীকৃষ্ণ। রাম নরেশ বাবু, নমস্কার নমস্কার। ভালো আছেন তো সবাই? কিছু মনে করবেন না, একটু দেরি হয়ে গেল। আরে কবিতা, প্রণাম করো। হ্যাঁ, গোপালবাবু, আপনি যেন কিছু মনে করবেন না, আমরা অনেক আগেই চলে আসতাম। আসলে মেয়েটার কলেজে। রাম নরেশ, এতটাও দেরি হয়নি। কবে থেকে গোপাল বাবু বলছেন, উনি তো এখনই এলেন। মা, তুই আমার সাথে ভেতরে চল। আমরা কিছুক্ষণ পরে আসছি, আপনারা বসুন না। বসুন, এক মিনিট। বসুন বসুন। শ্বশুর মশাই, আরে আরে, বসুন, ঠিক বসুন, আছে ঠিক আছে। বসুন। হ্যাঁ বসো বসো। আরে শ্বশুর মশাই, আসলে ওই গোপাল বাবু বলছিলেন যে উনি মানে সপরিবারে এখানে এসেছেন। উনি মানে আসলে উনি বলছিলেন যে গোপাল বাবু, আপনি বলে দিন না ওনাকে। ঘনশ্যাম। রাম নরেশ বাবু, কবিতা কোমলের খুব ভালো বন্ধু। হ্যাঁ, ওর বিয়েতে এসেছিল। আসলে আমাদের কবিতার বুদ্ধিমত্তা, ওর সংস্কার, ওর ব্যবহার খুবই ভালো লেগেছে। সেই জন্য আমরা সবাই ভাবছিলাম যে এতে চিন্তা করার কি আছে? এই শোন না, দেখ তো কোনটা ভালো লাগছে। দিদি, কিছু বুঝতে পারছি না আমি, এইসব হচ্ছেটা কি? আর ঠাকুমা, গোটা পোদ্দার পরিবার এখানে। ওরা বিয়ের কথা বলতে এসেছে, ওদের বাড়ির ছোট ছেলে জয়ের জন্যে। একদম ঠিক ধরেছেন আপনি। এক মেয়ে চলে গেছে, আরেকজন তাড়াতাড়ি বাড়ি চলে আসলে বাড়ির শূন্যতা দূর হবে। দেখুন, আমাদের এত বড় সম্মান দিয়ে আপনি আমাদের ধন্য করে দিয়েছেন। জামাই বাবা, আরে ঠাকুমা, আসুন আসুন, বসুন। আর আমি কি বলবো জামাই বাবা, আমার তো মনে হয় আগের জন্মে কবিতা মনে হয় কোনো পুণ্যের কাজ করেছিল, যার জন্য এত সুন্দর সম্বন্ধ এসেছে। আমাদেরও এটা সৌভাগ্য যে কবিতার মতো মেয়ে আমাদের বাড়ির বৌমা হতে চলেছে। মেয়েদের সংস্কারই তাদের সবথেকে বড় সম্পদ। এটা তো আমাদের জয়ের সৌভাগ্য যে কবিতার মতো গুণী মেয়ে ওর জীবন সঙ্গিনী হতে চলেছে, আর আমাদের বাড়ির বৌমা। একটা কথা বলি তোমাকে, পেপারে তো ডিজাইন যে কেউ করতে পারে, কিন্তু হাতে ডিজাইন করা ভীষণ কঠিন। আমার মনে হয় না ও হাতে ডিজাইন করতে পারবে। বলো তাড়াতাড়ি, কি করতে হবে? তোমার বন্ধুত্ব। আমাদের বাড়ির একটা নিয়ম আছে, বাড়ির পুরুষরা অর্থ উপার্জন করে আর মহিলারা সংসার।
মেয়েদেরও সেই শিক্ষাই দিয়েছি, আর বৌমাদের কাছ থেকেও সেটাই আশা করি। এছাড়া আমার আর কিচ্ছু দাবি নেই। আরে কি সুন্দর কথা বললেন আপনি। আরে মেয়েদের তো কাজই হলো বাড়ির কাজ সামলানো, তাই না রে নাম নরেশ? আচ্ছা, আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেছিলাম। আসলে ওই আমার শালী কবিতা ও বাড়ির সমস্ত কাজে একেবারে নিপুণ। হ্যাঁ, কি ব্যাপার রামনরেশ বাবু, চুপচাপ দাঁড়িয়ে আছেন এভাবে? আরে গোপাল বাবু, রাম নরেশ তো এত খুশি হয়েছে যে কিছু বলতেই পারছে না। তাহলে আর দেরি কিসের? হ্যাঁ বৌদি, হ্যাঁ, আমাদের পরিবারের তরফ থেকে এই সম্বন্ধের জন্য এই উপহার, এটা গ্রহণ করুন। ধন্যবাদ। আরে বাহ, আজ তো খুবই আনন্দের ব্যাপার। আমার তো মনে হচ্ছে এখন মন খুলে নাচতে। হ্যাঁ, কি হয়েছে কবিতা? সবকিছু ঠিক আছে তো? বিয়ের কথা শুনে কোন মেয়ে না লজ্জা পায়? আরে এই মেয়ে, এখন তো একটু হাসতে পারিস, সব কথা তো হয়েই গেল। একটা ছোট্ট আশীর্বাদ আমাদের পক্ষ থেকেও। এই বালাটা আমার হবু নাত বউয়ের জন্য। হাতটায় ঘি দাও মা। আরে এটা কি পড়ে গেছে কার? এটা তো কবিতার কলেজের ফর্ম। লজ্জা পেয়ে গেছে মেয়েটা। হ্যাঁ, হাতটা বাড়িয়ে দে। আরে এটা কি পড়ে গেছে কার? এটা তো কবিতার কলেজের ফর্ম। কিছু না দিদি, এটা তো বাড়ির একটা হিসেবের কাগজ। জানি না এখানে কি করে এলো। আমি এটা রেখে আসছি। চলুন তাহলে, সব নিয়ম পালনও করা হলো, এবার আমরা আসি। আরে দাঁড়া, হ্যাঁ, যদি আপনারা সবাই অনুমতি দেন, খানিকক্ষণ কবিতা আর আমার নাতি নিজেদের মধ্যে একটু কথা বলুক।
এই মেয়ে আবার ডাক্তারি পড়ার কথা যেন না বলে। ওরা তো পরিষ্কার জানিয়ে দিল যে ঘরের বউ কোনো বাইরে কাজ করবে না। না না দিদি, না। ও মাফ করবেন, আমরা পুরনো যুগের মানুষ। আমাদের মধ্যে যখন কথাই হয়ে গেছে, তখন এই ছেলে মেয়ে আলাদা করে কি কথা বলবে? আমাদের নিয়ম হলো কথাবার্তা হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ে আলাদা করে দেখা করবে না। কিন্তু আপনাদের যদি মনে হয়ে থাকে, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার কথায় সম্পূর্ণ সহমত। খুব খুশি হলাম এটা শুনে যে আপনাদের সংস্কার এখনো আপনারা বহন করে চলেছেন। আপনাদের এই সংস্কারকে আমি খুবই সম্মান করলাম। দেখুন, একেই বলে ঈশ্বরের আশীর্বাদ। আমি তো এটাই ভেবে রেখেছি যে এই বছরেই মেয়েকে বিয়ে দিয়ে দেব। আর দেখুন, আপনারাও সম্বন্ধ নিয়ে চলে এলেন। ব্যাস, আমরা এখন সেই দিনটার অপেক্ষায় থাকবো। হ্যাঁ, একদম একদম। রাম নরেশ বাবু, আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছি। ভালো একটা ডেট পেলেই আপনাকে ফোন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার আসি তাহলে আমরা। চলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। কাকু, হ্যাঁ, তোমরা যাও না, কি? আমি একটু বাথরুম থেকে আসছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তোর বয়সী যখন ছিলাম আমার সঙ্গে এরকম হয়েছিল। যা যা। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তুই খুশি তো? শুনুন না, বাথরুমটা কোন দিকে? কবিতা, হ্যাঁ, বাথরুম ওই যে ওইদিকে। আচ্ছা, যদি তুমি একটু রাস্তা দেখিয়ে দাও তাহলে। কবিতা, যা দেখিয়ে দে। চলো না, চলো। এইদিকে। সরি, আমি তোমাকে মিথ্যে বলেছি। আমি বাথরুমে যাব না। আমার তোমার সাথে একটা কথা আছে। তুমি না, মানে বলছি যে আপনি। কার সাথে কথা বলছো? আপনার সাথে। আপনার সাথে? আপনি করে বললে মনে হয় যেন অন্য কারোর সাথে কথা বলছো। তুমি বলো না, তুমিই ঠিক আছে। তোমার সাথে অনেক জরুরি কথা বলার আছে আমার। আরে, আমারও তোমাকে অনেক কিছু বলার আছে। কিন্তু তোমার দিদা বললেন বিয়ের আগে আমরা কথাই বলতে পারবো না। এবার তুমি বলো, তোমার সাথে কথা না বলে আমি কি ঘুমোতে পারবো? কেন? না, আমি বলতে চাইছিলাম যে, ওহো, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। তুমি রেগে আছো না, তাই তো? কারণ আমরা বলিনি আমরা সম্বন্ধ নিয়ে আসছি, তাই না? সরি সরি সরি। সেরকম কোনো ব্যাপার ও, নয়। তার মানে তোমার ভালো লেগেছে? তুমি জানো না কবিতা, আমি কি পেয়ে গেছি। আমি ওই ফিল্মে না হিরোকে বলতে শুনেছি যে আমি তোমার জন্য চাঁদ তারা নিয়ে আসবো। আমি তো শুধু একটাই কথা দেব, যে এই সুন্দর দুটো চোখে কখনো জল আসতে দেব না। আমি তোমাকে। শোনো, আমার কাছে বেশি সময় নেই, যে কেউ এক্ষুনি ডাকতে পারে। হ্যাঁ, আমি না তোমার জন্য কিছু এনেছি। 1 মিনিট। দেখো জয়, তোমাকে আমার খুব জরুরি কথা বলার আছে। ও। আর তুমি তো শুনছোই না আমার কথা। সরি সরি সরি, বলো। আমি হ্যাঁ, আমি তোমাকে। বলো বলো না, আমি আজকে। বলো কি? কবিতা, আমাকে কি বলো না, বলো বলো বলো, যা কিছু বলার তাড়াতাড়ি বলো, বলো না। আমি আজকে ডক্টর। কবিতা। বাবা জয়, তুমি এখানে? সবাই তোমার জন্য অপেক্ষায় আছে, চলো ওখানে। হ্যাঁ, চলুন।
পিএমটি রাজস্থানের জয়পুরের কবিতা বানসাল অ্যাওয়ার্ড। কিন্তু মা তো ডক্টর বৌমাকে কখনোই মানবে না। কবিতার যে দিদা আছে না, ভীষণ খিটখিটে। আরে জানিস, আমাদের একসাথে কথাই বলতে দিচ্ছিল না, কিন্তু আমিও একটা বাহানা করে কবিতার কাছে পৌঁছে গিয়েছিলাম। তারপরে কি হলো দাদা? আরে আবার কি, তারপর বলল কোনো দরকারি কথা আছে। দরকারি কথা? কি কথা দাদা? আরে সেটাই তো, যদি ওই দিদা মাঝখানে না আসতো তাহলে আজ কবিতা আমাকে বলেই দিত আই লাভ ইউ। সেসব তো ঠিক আছে দাদা, গিফটটা কি হলো, দিয়েছো তো? আরে সবকিছু তো গন্ডগোল হয়ে গেল ওর দিদা আসাতে। এবার তো মনে হচ্ছে আমার সব ইচ্ছা বিয়ের পরেই পূরণ হবে। বিয়ের পরে কি প্ল্যান করছো দাদা? সেটাই করতে তো অফিস যাচ্ছি। বাবা আর কাকু আজকে অফিস যাচ্ছে না, আরাম করে অফিসে বসে ফটাফট ফোন করে হানিমুনের টিকিটটা বুক করব। কিন্তু কাকে ফোন করবে? আরে ওই এজেন্ট হয় না, ওই পেপারে অ্যাড আসে, হানিমুন স্পেশাল। পেপার তো তোমার সামনেই রয়েছে। আরে ভাই, ভাগ্য তো আমার সঙ্গে রয়েছে, কেউ পেপারটাও আমার ঘরে রেখে দিয়েছে। আরে বাহ। দাদা, বিয়ে তো গরমের মধ্যে করছো, কিন্তু হানিমুনের জন্য সেখানেই যেও যেখানে ঠান্ডা থাকবে, বরফ থাকবে যেখানে। তোমার আর বৌদির জন্য গরম জামা কাপড় নিয়ে আসছি। যা যা যা। আরে নন্দু, নন্দু, আপনি আমাকে ডেকেছিলেন? খবরের কাগজ কোথায়? আপনার হাতেই তো আছে। এটা তো আজকের খবরের কাগজ, এটা তো আমি পড়ে নিয়েছি। কালকের কাগজটা পড়া হয়নি, তাই কি করে বুঝবো কালকে কি হয়েছে? আমি জানি আপনি প্রতিদিন পুরো খবরের কাগজটা পড়েন, আর গতকাল আপনি কাগজটা পড়তে পারেননি, তাই আমি খবরের কাগজটা জয় বাবার ঘরে রেখে দিয়েছি। বাপরে, ভালোবাসা এতটাই গাঢ় হয়ে গেছে যে নিউজ পেপারেও আমি কবিতাকে দেখতে পাচ্ছি। এটা তো সত্যিই কবিতা, কিন্তু নিউজ পেপারে কি করছে? পিএমটি রাজস্থানের জয়পুরের কবিতা বানসাল অ্যাওয়ার্ড। ওরে বাপরে, মানে আমার হবু স্ত্রী ডক্টর হতে চলেছে। এই কথাটা শুনে মা কত খুশি হবে, এক্ষুনি গিয়ে বলে আসি। আমাদের বাড়ির একটা নিয়ম আছে, বাড়ির পুরুষরা অর্থ উপার্জন করে আর মহিলারা সংসার। কিন্তু মা তো ডক্টর বৌমাকে কখনোই মানবে না। বাবা জয়, কালকের খবরের কাগজটা কি তোমার ঘরে? দাদু তো এক একটা লাইন পড়ে পেপারের। যদি দাদু এই খবরটা জানতে পারে তাহলে বাড়ির সবাই জেনে যাবে, আর যদি মা জেনে যায় তাহলে